তৃতীয় বর্ষে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রাজনীতি অধ্যয়নের পদ্ধতি সমূহ এই কোর্সটি নিয়ে আলোচনা করব। আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, এই বিষয়ের উপরে আজকে আমি আলোচনা করব। টপিকসের উপর আলোচনার পর তোমরা যে বিষয়গুলো জানতে পারবা সেটা হলো রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা জানতে পারবে, রাজনৈতিক সংস্কৃতির উপাদান জানতে পারবে, রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদ সম্পর্কে যে কত প্রকার রাজনৈতিক সংস্কৃতি সেটা জানতে পারবে, এবং রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি সম্পর্কেও ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা জানতে পারবে। এছাড়াও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে বৈশিষ্ট্য সমূহ আছে সে বিষয়ে তারা জানতে পারবে। কি এটা জানার পূর্বে আমরা আসলে সংস্কৃতিটা কি এই বিষয় সম্পর্কে আমাদের একটি ধারণা থাকা দরকার, যে সংস্কৃতিটা আসলে কি। ইংরেজি সংস্কৃতি এর ইংরেজি প্রতিশব্দ কালচার, এই শব্দটি ল্যাটিন শব্দ কলার থেকে এই শব্দটি এসেছে। সাধারণভাবে আমরা সংস্কৃতি বলতে আমরা বুঝি মার্জিত রুচি বা অভ্যাসজাত উৎকর্ষ। এডওয়ার্ড টেইলরের মতে যে সমাজের সমষ্টিগত জ্ঞান, বিশ্বাস, কলা, নৈতিকতা, রীতিনীতি, আইন, মানুষের অর্জিত বিভিন্ন অভ্যাস ও দক্ষতা সবকিছুরই জটিল মিশ্র রূপ হলো সংস্কৃতি। তো আসলে সংস্কৃতি বলতে আমরা সাধারণ মোট কথায় বুঝি যে সংস্কৃতি হলো জীবনধারা, সামাজিক জীব হিসেবে মানুষ যা কিছু শিখে, যা আয়ত্ত করে তা সবই সংস্কৃতির সাক্ষ্য বহন করে। আবার সে যা কিছু করে তা সবই তার সংস্কৃতির প্রকাশ। তো এই হলো সংস্কৃতি। সাম্প্রতিককালে রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে রাজনৈতিক কৃষ্টি বা সংস্কৃতি ধারণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে যদি সঠিক জ্ঞান লাভ করতে হয় তাহলে কিন্তু রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন। তো এই যে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে পারস্পরিক তুলনামূলক আলোচনার স্বার্থে রাজনৈতিক সংস্কৃতি কথাটি ব্যবহার শুরু হয়, এবং এই ব্যাপারে সর্বপ্রথম অ্যালমন্ডের নামই উল্লেখযোগ্য। দি সিভিক কালচার গ্রন্থে অ্যালমন্ড ও ভার্বা রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এ প্রসঙ্গে অ্যালমন্ড ও পাওয়েলের কম্পারেটিভ পলিটিক্স গ্রন্থটিও উল্লেখযোগ্য। তাছাড়া অ্যাসি ফাইনার এর কম্পারেটিভ গভর্নমেন্ট শীর্ষ গ্রন্থগুলিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো রাজনৈতিক প্রত্যয় হিসেবে রাজনৈতিক সংস্কৃতিটা মূলত সর্বপ্রথম ব্যবহৃত হয় এই গ্যাব্রিয়েল অ্যালমন্ড কর্তৃক। 1956 সালে তিনি তার কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম নামক প্রবন্ধে এর নৃতাত্ত্বিক যে উৎপত্তি কে রাজনৈতিক ধারায় প্রকাশ করেন। তাহলে রাজনৈতিক সংস্কৃতি মূলত কোনো রাজনৈতিক ব্যবস্থা ও এর বিভিন্ন অংশ এবং এতে ব্যক্তির আপন ভূমিকা সম্পর্কে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করে। খেয়াল করো যে রাজনৈতিক সংস্কৃতি মূলত কোনো রাজনৈতিক ব্যবস্থা এবং এই রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন অংশ এবং এতে ব্যক্তির যে ভূমিকা, এই ভূমিকা সম্পর্কে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেয় হচ্ছে রাজনৈতিক, সেটাই হলো রাজনৈতিক সংস্কৃতি। তো এই রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, বিভিন্ন নৃবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দান করেছেন। তার মধ্যে অ্যালমন্ডের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটি এখন আমরা জানবো। এই সংজ্ঞায় তিনি বলেছেন রাজনৈতিক সংস্কৃতি হলো কোনো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতির প্রতি মনোভাব ও দৃষ্টিভঙ্গি। এরপরে লুসিয়ান ডাব্লিউ পাই, আমরা তার সম্পর্কে জানি যে তিনি রাজনৈতিক সংস্কৃতি বলতে বলেছেন রাজনৈতিক সংস্কৃতি বলতে মানুষের ধ্যান ধারণা, বিশ্বাস ও অনুভূতির এমন এক সমষ্টিকে বোঝায় যা রাজনৈতিক কার্যাবলীকে অর্থপূর্ণ করে তোলে এবং এদের মধ্যে এক প্রকার সুশৃঙ্খল ভাবের অভিব্যক্তি ঘটায়।
এবং রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান আর বল বলেছেন যে রাজনৈতিক সংস্কৃতি সমাজের যেসব মনোভাব, বিশ্বাস, আবেগ ও মূল্যবোধকে নিয়ে গঠিত হয় সেগুলোকে রাজনৈতিক ব্যবস্থার সাথে এবং রাজনৈতিক প্রশ্নাদির সাথে জড়িত। এসব মনোভাব সচেতনভাবে পোষণ করা নাও হতে পারে, তবে এগুলো রাজনৈতিক ব্যবস্থার সাথে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পর্কের ভিতর অন্তর্নিহিত থাকতে পারে, মানে তাদের গোষ্ঠীর ভিতরে এটা প্রকাশ নাও থাকতে পারে, কিন্তু এটা অন্তর্নিহিত থাকতে পারে। তো এই হলো মূলত রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির উপাদান সম্পর্কে এখন তোমরা জানতে পারবা। রাজনৈতিক সংস্কৃতি মূলত তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত। এই তিনটি উপাদান হচ্ছে অভিজ্ঞতা প্রসূত বিশ্বাস, তারপরে হলো সংবেদনশীল মনোভাব এবং মূল্যবোধের অগ্রাধিকার সমূহ। এই তিনটি উপাদানের সমষ্টিগত রূপ হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক বিশ্বের বিভিন্ন বিষয় ও সমস্যাগত ধারণার সমন্বয়ে গড়ে ওঠে মানুষের অভিজ্ঞতা প্রসূত বিশ্বাস, আর এই ধারণার উপরে নির্ভর করে শাসক ও শাসিতের সম্পর্কের প্রতিকৃতি। তো এই অভিজ্ঞতাবাদী বিশ্বাস সমূহ হলো বলতে আমরা বুঝি যে বিভিন্ন রাজনৈতিক বিষয় ও সমস্যা সম্পর্কে জনসাধারণের ধারণার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসকে বোঝায়। মানুষের যে বিশ্বাস বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে সেই বিশ্বাস সমূহ, এই বিশ্বাসের দ্বারা শাসক শাসিতের সম্পর্ক প্রভাবিত হয়ে থাকে। বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা এই সম্পর্কে নাগরিকদের রাজনৈতিক বিশ্বাস প্রসঙ্গে অধ্যাপক জহুরি বলেছেন যে it includes certain norms such as that adult population of a country has the right to take part in the political discussion. এটা দ্বারা এটাই বোঝা যায় যে একটি দেশের যে পলিটিক্যাল যে আলোচনা, মানে রাজনৈতিক যে আলোচনা বিষয় আছে সেখানে জনগণের যে অংশগ্রহণের অধিকার, সেটাই অভিজ্ঞতাবাদী বিশ্বাসসমূহের অন্তর্ভুক্ত। এরপরে আসি আমরা দ্বিতীয়টা সংবেদনশীল মনোভাব। নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য প্রসঙ্গে ব্যক্তিবর্গের অনুকূল বা প্রতিকূল অনুভূতিকে বলা হয় অনুভূতি সম্পর্কিত সংবেদনশীলতা বা সংবেদনশীল মনোভাব। যেমন যে কোনো রাজনৈতিক যে কোনো বিষয়ের উপরে কারো অনুকূল ধারণা থাকে, কারো প্রতিকূল ধারণা থাকে, সেটা সেই রাজনৈতিক ব্যবস্থার উপরে নির্ভর করে। এটাই হচ্ছে সংবেদনশীল মনোভাব। এরপরে আসি আমরা মূল্যবোধের অগ্রাধিকার সমূহ। সরকারের যে বিভিন্ন উদ্দেশ্য, জনসাধারণের ব্যক্তিগত ধারণা ও উৎকর্ষ প্রভৃতিকে নিয়ে এক ধরনের বিশ্বাসের সৃষ্টি হয়। এই সমস্ত বিশ্বাসের সমষ্টিকেই বলে মূল্যবোধের প্রাধিকার। তো মূলত মূল্যবোধের প্রাধিকার হচ্ছে যে সরকারের উদ্দেশ্য এবং জনসাধারণের ব্যক্তিগত ধারণা, উৎকর্ষ প্রভৃতি মিলে হচ্ছে এক ধরনের বিশ্বাসের সৃষ্টি হয়। তো এই বিশ্বাসের সমষ্টিটাই হলো মূল্যবোধের প্রাধিকার। তো তবে সকল জাতির রাজনৈতিক সংস্কৃতিতে একটি সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই বৈশিষ্ট্য হলো যে প্রত্যেক রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন উপাদানের মধ্যে অসঙ্গতির অস্তিত্ব পরিলক্ষিত হয়। যেমন যে সমস্ত উপাদানের সমন্বয়ে রাজনৈতিক সংস্কৃতির সৃষ্টি হয় সেই সমস্ত উপাদানের পরস্পরের মধ্যে সবসময় সঙ্গতি নাও থাকতে পারে, থাকে না মূলত। তো এই ছিল হলো রাজনৈতিক সংস্কৃতির উপাদান। এই সংস্কৃতির উপাদান সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন মনোভাব পোষণ করেছেন। যেমন অ্যালান আর বল বলেছেন যে পশ্চিম জার্মানির রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে তিনি বলেছেন রাজনৈতিক কর্তৃত্বের উৎসের প্রতি মনোভাব, স্থিতিশীল উদারনীতিক গণতান্ত্রিক ব্যবস্থা কেমন এবং সামর্থ্য সম্পর্কে সচেতনতা ও শিক্ষার বিকাশের হার সম্পর্কেও তিনি বলেছেন। সংস্কৃতির প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। যে রাজনৈতিক সংস্কৃতির যে প্রকারভেদ, এটা একটি সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি, তারপরে প্রজাসুলভ রাজনৈতিক সংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি, মিশ্র রাজনৈতিক সংস্কৃতি, পৌর রাজনৈতিক সংস্কৃতি, এলিট রাজনৈতিক সংস্কৃতি, গণ রাজনৈতিক সংস্কৃতি ও
উপরাজনৈতিক সংস্কৃতি, ভূমিকা রাজনৈতিক সংস্কৃতি এবং নিষ্ঠাবান রাজনৈতিক সংস্কৃতি। তো সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি হলো সেটা যেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর সংস্কৃতিতেই মূলত এই সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি বলা হয়। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ব্যক্তির জ্ঞান খুবই সীমিত, তবে এই রাজনৈতিক সংস্কৃতিতে জনগণের সাথে সরকারের ব্যাপক দূরত্ব বজায় থাকে এবং রাজনৈতিক কর্তৃপক্ষের প্রতি জনসমর্থন খুবই কম। এখানে জনগণ রাজনৈতিক কর্তৃপক্ষের কাছ থেকে কোনো পরিবর্তন বা অন্য কিছু আশা করে না। এটাই হলো সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি। এরপরে আসি আমরা প্রজাসুলভ রাজনৈতিক সংস্কৃতি। সাধারণত উন্নয়নশীল দেশগুলোর জনগণের মধ্যে একটু রাজনৈতিক সচেতনতা বিদ্যমান থাকায় জনগণ রাজনৈতিক সংস্কৃতিকে মূল্যায়নের ক্ষমতা রাখে। মূলত যে রাজনৈতিক সংস্কৃতিতে জনগণ নিজেদেরকে প্রজা হিসেবে মনে করে, সক্রিয় সদস্য হিসেবে নয়, এই সংস্কৃতিতে রাজনৈতিক ব্যবস্থার জনগণের ভূমিকা নেই এবং তারা ভূমিকা পালন করতে আগ্রহীও নয়। এই রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে এলিটরা এবং এতে জনগণের ভূমিকা নেই বললেই চলে। জনগণ নিজেদেরকে একটি কেন্দ্রীয় কর্তৃত্বের সদস্য বলে মনে করেন। এরপরে আসি আমরা অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। এখানে সাধারণত উন্নত দেশের রাজনৈতিক সংস্কৃতি হলো অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। এই রাজনৈতিক সংস্কৃতিতে জনগণ রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে খুব অবগত থাকে। এখানে জনগণ রাজনৈতিক কর্তৃপক্ষের কাছে তাদের দাবি এবং সমর্থন প্রদান করে। তাছাড়া এই রাজনৈতিক ব্যবস্থায় একদিকে কেন্দ্রীয় কর্তৃপক্ষের প্রতি জনগণের আনুগত্যের মাত্রা খুব বেশি, অন্যদিকে জনগণ রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং রাজনৈতিক ব্যবস্থাকে মূল্যায়ন করে। এই ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে গণতান্ত্রিক ব্যবস্থায় সর্বাধিক উপযোগী এবং অগণতান্ত্রিক ব্যবস্থা টিকতে পারে না। এখানে এগুলো উন্নয়নতো যে রাষ্ট্রগুলো সেখানে এটা বিদ্যমান এই প্রকারের রাজনৈতিক সংস্কৃতি। এরপরে আসি আমরা মিশ্র রাজনৈতিক সংস্কৃতি। পৃথিবীর প্রতিটি সমাজ বা রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি মূলত মিশ্র প্রকৃতির, কেননা প্রত্যেক সমাজে আসলে কম বেশি উপযুক্ত তিন ধরনের সংস্কৃতির উপাদান বিদ্যমান থাকে এবং প্রত্যেক সমাজের সংস্কৃতি গতানুগতিকতা থেকে আধুনিকতার দিকে ধাবিত হচ্ছে। এরপরে আসি পৌর রাজনৈতিক সংস্কৃতি। এই রাজনৈতিক সংস্কৃতিকে সংকীর্ণ, প্রজাসুলভ ও অংশগ্রহণমূলক সংস্কৃতির ভারসাম্যপূর্ণ সমন্বয় পরিলক্ষিত হয়। এটাও এক ধরনের মিশ্র সংস্কৃতি। এরপরে আসি আমরা এলিট রাজনৈতিক সংস্কৃতি। পৃথিবীর প্রতিটি সমাজেই মূলত এলিট শাসিত। সমাজের শিক্ষিত ও রাজনীতি সচেতন ব্যক্তিরাই মূলত এলিট। আর যে রাজনৈতিক ব্যবস্থায় এলিট দ্বারা রাষ্ট্র পরিচালিত হয় সেটাই আসলে এলিট রাজনৈতিক সংস্কৃতি। এবং এরপরে আসি আমরা গণ রাজনৈতিক সংস্কৃতি। এই গণ রাজনৈতিক সংস্কৃতি মূলত এলিট রাজনৈতিক অধিকাংশ মানুষই সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত নয় এবং রাজনীতি সম্পর্কে এখানে তারা সচেতন নয়। এই সংখ্যাধিক্য জনগণ বিশেষ ধরনের রাজনীতি সংস্কৃতি ধারণ করে যা এলিটদের সংস্কৃতি থেকে পৃথক, আর এই সংস্কৃতিকে গণ রাজনৈতিক সংস্কৃতি বলা হয়ে থাকে। এরপরে আসি আমরা উপ রাজনৈতিক সংস্কৃতি। এই উপ রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আমরা দেখি যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় মূল দৃষ্টিভঙ্গি ও মনোভাবের বিষয়ে সমচিন্তা বা ঐকমত্য দৃষ্টি হলেও এর ভিতর বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের সাথে কোনো বিশেষ ধরনের মনোভাব ও বিশ্বাস বিদ্যমান থাকে। ফলে সেই নির্দিষ্ট গোষ্ঠী ও সম্প্রদায়কে অন্য গোষ্ঠী বা সম্প্রদায় হতে পৃথক করে দেখা যায়। এই ধরনের বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায়ের যে মনোভাব ও বিশ্বাসের যে প্রবণতা তাকে বলা হয় আসলে উপ রাজনৈতিক সংস্কৃতি। এরপর আসি ভূমিকা। সমাজ বা রাষ্ট্রে বিশেষ ভূমিকা পালনকারী যেমন বেসামরিক আমলা, সামরিক আমলা, প্রশাসক, রাজনৈতিক নেতা, এই ব্যক্তিত্বের রাজনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিকে ভূমিকা রাজনৈতিক সংস্কৃতি বলে। আমাদের মতো দ্বিতীয় বিশ্বের দেশগুলোতে রাজনীতির রঙ্গমঞ্চে আসলে অবসরপ্রাপ্ত সামরিক, বেসামরিক আমলারাই মূল ভূমিকা পালন করে থাকে। এরপরে নিষ্ঠাবান রাজনৈতিক সংস্কৃতি। যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ তাকে নিষ্ঠাবান সংস্কৃতি বলা হয়। বিশেষ ধরনের রাজনৈতিক সংস্কৃতির সাথে বিশেষ ধরনের রাজনৈতিক কাঠামোর অধিকতর উপযোগী ও সঙ্গতিপূর্ণ হয়। বস্তুত অভিজ্ঞতার আলোকে দেখা যায় সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতির সাথে কর্তৃত্ববাদী রাজনৈতিক কাঠামো এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতির সাথে গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো সামঞ্জস্যপূর্ণ। আসলে কোনো রাজনৈতিক সংস্কৃতি ও কাঠামো
এই ধরনের সামঞ্জস্যপূর্ণ হলে তাকে আমরা নিষ্ঠাবান রাজনৈতিক সংস্কৃতি বলে থাকি। তো এই হলো প্রকারভেদ। রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি। বাংলাদেশের মতো দ্বিতীয় বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল দেশসমূহের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে মূলত ঔপনিবেশিক শাসনের গর্ভ থেকে। কারণ পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রই কিন্তু ঔপনিবেশিক শাসন ছিল। তো উন্নত বা উন্নয়নশীল দেশগুলোর রাজনৈতিক সংস্কৃতি ভিত্তি নিম্নে আসলে এইগুলো উল্লেখ করা হলো। যেমন প্রথমটা যেটা, সেটা হচ্ছে ঔপনিবেশিক শাসনের যে প্রভাব। কারণ বহু বছর বিদেশিরা আমাদের এই দেশকে শাসন ও শোষণ করেছে, সেই প্রভাবটা কিন্তু আমাদের এখনো বিদ্যমান। যেমন আমাদের যে শাসন ব্যবস্থা, সেখানে দেখতে পাচ্ছি যে আমলাদের যে প্রভাব, এটা কিন্তু সেই ব্রিটিশ বা ঔপনিবেশিক শাসন আমলের প্রভাবটা এখানে বিদ্যমান। এরপরে ভূ রাজনৈতিক অবস্থান। একটি রাজনৈতিক সংস্কৃতিতে সে এলাকার ভূ রাজনৈতিক অবস্থান একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ভূ রাজনৈতিক অবস্থার উপর নির্ভর করে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি। এরপরে আসি আমরা জাতিগত বিভিন্নতা। জাতিগত বিভিন্ন তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে বিভিন্ন জাতিগত জাতির লোক থাকে যদি একটি দেশে, ফলে এই জাতিগত ভিত্তিতে পররাষ্ট্রের প্রতি আনুগত্যের সৃষ্টি হলে দেশের রাজনৈতিক ব্যবস্থার অস্তিত্ব দেখা দেয়। বিভিন্ন জাতি বা বিভিন্ন গোষ্ঠী যদি থাকে, সেখানে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন মতাবলম্বীর সৃষ্টি হয় এবং সেই রাষ্ট্র অস্থিতিশীল একটা অবস্থায় বিরাজ করে। যেমন আমাদের দেশে উপজাতিরা বাস করে। এরপরে এর ফলে কিন্তু আমাদের যে কিছু সমস্যা, আবার ভারতের দিকে যদি আমরা তাকাই, সেখানে যে বিভিন্ন জাতি, হিন্দু মুসলিম বিভিন্ন জাতি, প্রায় জাতিগত যে দাঙ্গা, সেই দাঙ্গার সৃষ্টি হয়। তাহলে রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে জাতিগত বিভিন্নতার পরিপ্রেক্ষিতে তাদের যে রাজনৈতিক সংস্কৃতি, তার মধ্যে বিভিন্নতা পরিলক্ষিত হয়। ধর্মীয় ঐতিহ্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে। যেমন কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস প্রভৃতির উৎস হিসেবে ধর্মের গুরুত্ব কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন আমরা বাংলাদেশ আমাদের মুসলিম প্রধান দেশ, এবং একসময় আমরা পাকিস্তানের সাথে একত্রিত হয়েছি কিন্তু ধর্মীয় কারণে। আবার ধর্মীয় কারণে মিল থাকার কারণেই আমরা কিন্তু তাদের সাথে একত্রিত হয়েছিলাম দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তিতে। কাজে রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আমরা ধর্মীয় ঐতিহ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আসি আমরা আর্থসামাজিক কাঠামো। আর্থসামাজিক কাঠামো কিন্তু রাজনৈতিক সংস্কৃতির একটি অন্যতম নির্ধারক হিসেবে কাজ করে। যে কোনো ব্যক্তিবর্গের রাজনৈতিক যে মনোভাব ও মূল্যবোধের উপর আর্থসামাজিক যে অগ্রগমনের প্রভাব প্রক্রিয়া, এটাকে অস্বীকার করা যায় না। সেই রাজনৈতিক মতাদর্শ। আধুনিক কালে রাজনৈতিক ব্যবস্থায় প্রচলিত রাজনৈতিক মতাদর্শ সমকালীন রাজনৈতিক সংস্কৃতিকে প্রভাবিত করে। যে কোনো দেশের অধিবাসীদের রাজনৈতিক বিষয়ক মনোভাব, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস প্রাধান্যকারী রাজনৈতিক মতাদর্শের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে থাকে। কারণ রাজনৈতিক মতাদর্শের যে প্রচার ও প্রসারের মাধ্যম হিসেবে রাজনৈতিক দলের ভূমিকাও কিন্তু এক্ষেত্রে উল্লেখযোগ্য। বিশেষ করে যে দেখা যায় কোনো দেশে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ এবং এই সমাজে মতাদর্শের মধ্যে বিরোধ বর্তমান থাকলে সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক সংস্কৃতির উপর তার প্রভাব পরিলক্ষিত। সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক সংস্কৃতিতেও পার্থক্যমূলক যে বৈশিষ্ট্য, সেটা সৃষ্টি হয়। এরপর আসি শ্রেণী কাঠামোর প্রভাব। কোনো দেশের রাজনৈতিক সংস্কৃতির উপর সংশ্লিষ্ট দেশের যে শ্রেণী কাঠামোর প্রভাবকে অস্বীকার করা যায় না, কারণ এক্ষেত্রে তাদের ব্যক্তিবর্গের রাজনৈতিক চেতনার প্রকৃতি ও পরিধি তাদের শ্রেণীগত যে সামাজিক অবস্থানের উপর অনেকাংশেই নির্ভর করে। এ কারণে বিভিন্ন দেশের যে রাজনৈতিক সংস্কৃতিতেও পার্থক্য দেখা দেয়। অধ্যাপক অ্যালান বলের মতে, অভিমত অনুসারে শিল্পভিত্তিক সমাজের শ্রেণী কাঠামো সাধারণত জটিল প্রকৃতির হয়। আমরা দেখতে পাই যে ইউরোপীয় শ্রমিক শ্রেণী সম্পর্কিত সচেতনতা মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিক শ্রেণীর মধ্যে দেখা যায়। বলা হয় যে তারা বুর্জোয়া জীবনযাপন পদ্ধতিতে অভ্যস্ত। কাজেই
এই যে রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আসলে শ্রেণী কাঠামো একটা বিশাল ভূমিকা পালন করে। এরপর আসি আমরা সবশেষে যেটা, সেটা হলো ইতিহাস ও ঐতিহ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো রাজনৈতিক ব্যবস্থার রাজনৈতিক সংস্কৃতির উপর দেশের ঐতিহাসিক যে বিকাশ, এই বিকাশের ধারার গভীর প্রভাব, এটাকে আমরা আসলে অস্বীকার করতে পারি না। ঐতিহাসিক বিকাশের ধারা পর্যালোচনার পরিপ্রেক্ষিতেই কিন্তু একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা নিরবচ্ছিন্নতা বা বিচ্ছিন্নতা প্রতিপন্ন করার পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। যেমন বর্তমানে ব্রিটিশ রাজতন্ত্রের যে গণতন্ত্রীকরণ ঘটেছে এবং রাষ্ট্রপাল ক্ষমতা ও ভূমিকা বিশেষভাবে হ্রাস পেয়েছে, এগুলো কিন্তু সেই ইতিহাস ও ঐতিহ্য। আমরা জানি ব্রিটেনের কোনো লিখিত সংবিধান নেই, তাদের যে রাষ্ট্র পরিচালনা করা হয় সেটা কিন্তু তাদের ঐতিহ্যের উপর বিভিন্ন প্রথার উপরে ভিত্তি করে। কাজে ইতিহাস ও ঐতিহ্য, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ নামক রাষ্ট্রের যে সৃষ্টি হয়েছে সেখানেও কিন্তু একটা বিশাল ঐতিহ্য আছে, একটি ইতিহাস আছে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, এবং সেটার উপরে প্রভাব বিস্তার করে কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা গড়ে উঠেছে। কাজেই ইতিহাস ও ঐতিহ্য কিন্তু রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈশিষ্ট্য আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই যে রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক প্রতিচ্ছবি, অন্তর্নিহিত মনস্তাত্ত্বিক দিকের প্রকাশ, রাজনৈতিক অনুভূতির সমষ্টি। রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে জ্ঞান সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। আমরা এতক্ষণ যে বিষয়টা আলোচনা করলাম, ভিত্তি, প্রকারভেদ, উপাদান, এগুলোর উপরে ভিত্তি করে আমরা রাজনৈতিক সংস্কৃতির যে বৈশিষ্ট্যগুলো পাই, এখানে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই যে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটি রাজনৈতিক সমাজের বা একটি দেশের মানুষ রাজনৈতিক বিষয়ে কিভাবে বা চিন্তা করে এবং কিভাবে তাদের যে চিন্তা ভাবনা, তার উপরে ভিত্তি করে তাদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি বিরূপ, তাই হচ্ছে উক্ত সমাজ বা দেশের রাজনৈতিক সংস্কৃতি। তাহলে আমরা বলবো যে মানুষের মনোভাব রাজনীতি সম্পর্কে বা একটি রাষ্ট্রের সম্পর্কে মানুষের যে দৃষ্টিভঙ্গি বা মনোভাব, এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। তো রাজনৈতিক প্রতিচ্ছবি, রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার দর্পণ বা প্রতিচ্ছবি, আয়না বলতে পারি আমরা এটাকে। যে রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে রাজনৈতিক সংস্কৃতিতে। একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতি প্রকৃতি সে দেশের রাজনৈতিক সংস্কৃতি কিরূপ তা সহজেই অনুমান করা যায়। এবং অন্তর্নিহিত ও মনস্তাত্ত্বিক দিকের প্রকাশ, রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক ব্যবস্থার গভীরে প্রবেশ করে এর অন্তর্নিহিত ও মনস্তাত্ত্বিক দিকের প্রকাশ ঘটায়। রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক ব্যবস্থার প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দাবি যথাযথ স্থানে পেশ করতে সাহায্য করে। তাহলে এটাই হচ্ছে তার যে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, সেটা। এরপরে আসি আমরা রাজনৈতিক অনুভূতি সমষ্টি। রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক অনুভূতি সমূহের সমষ্টি। একটি রাজনৈতিক সমাজে মানুষ যা ভাবে বা অনুভব করে তার সমষ্টি হচ্ছে আসলে রাজনৈতিক সংস্কৃতি, মানে মানুষের চিন্তা চেতনার বহিঃপ্রকাশই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। এরপরে রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে জ্ঞান সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। রাজনৈতিক ব্যবস্থায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচালনার রীতিনীতি, লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি, বিরোধ মীমাংসার অনুসৃত নীতি পদ্ধতি, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়সমূহের প্রতি দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিষয়ে ঐক্য ও সমঝোতা বিষয়ক জ্ঞান সম্পর্কিত দৃষ্টিভঙ্গি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। তো এই হলো মূলত বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি তার বৈশিষ্ট্য। রাজনৈতিক সংস্কৃতির আলোচনার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে একটি দেশের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে সে দেশের আয়না স্বরূপ। একটি দেশের রাজনৈতিক সংস্কৃতি দেখে আমরা বুঝতে পারি সে দেশের জনগণের চিন্তা চেতনা, সে দেশের জনগণের শিক্ষা, তাদের জ্ঞান, এই সম্পর্কে কিন্তু আমাদের একটি ধারণা হয়ে যায়। তাহলে এটি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। এবং মূলত রাজনৈতিক সংস্কৃতিটাই হচ্ছে একটি রাষ্ট্রের
কি ধরনের রাষ্ট্র সেটা সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করি আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।